এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ক্লার্কশিপের যে এক্সাম হয়েছিল 2024-এ তার ফোর্থ সেশনে যে অঙ্কগুলি এসেছিল সেই অঙ্কগুলো সলিউশন করব। এর আগে আমরা 3টে সেশন আলোচনা করেছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, এবং যারা সেই শিফটে পরীক্ষা দিয়েছো তারা সেই অঙ্কগুলি মিলিয়ে নিতে পারবে, এবং অন্য শিফটে পরীক্ষা যারা দিয়েছো তারাও অঙ্কগুলো করে নিতে পারবে, কারণ এই অঙ্কগুলি অন্য পরীক্ষার জন্য হেল্পফুল হতে পারে। তবে দেখো আজকের ক্লাসে কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক যেটা রয়েছে সেটা একটা জিআই টাইপের সিরিজ আকারে দেওয়া রয়েছে। বলছে এই নেক্সট সিরিজে কি বলবে। তাহলে আমাদের প্যাটার্নটা দেখতে হবে কিভাবে চলছে। 7-এর পরে 11 আসলো, তার মানে এখানে রয়েছে 4-এর ডিফারেন্স। এটা হলো তাহলে কত হবে 8-এর ডিফারেন্স। 35-এর পর 19-এর পরে 35, তাহলে 16-র ডিফারেন্স হবে 35 থেকে 9 6 আর যেহেতু 1। এটা থেকে এটা বিয়োগ করো। 7-এর থেকে 5 বিয়োগ করলে হয় 2, আর 6-এর থেকে 3 বিয়োগ করলে হয় 3। 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, পরেরটা কি হওয়া উচিত 32 দোকানে 64, 64 প্লাস 67। 7 4 11 আর 6 6 12 একে 13, তাহলে 131 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এতকে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই টাইপের যখন অঙ্ক দেবে তোমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। 5808, প্রথমে 2 দিয়ে দিলাম আমরা। 29 দোকানে 58, 0 4। আবার 2 দিয়ে দাও। 14 দোকানে 28, 1 5 দোকানে 10, 2 দোকানে 4। 2 দিয়ে দিলে আবার 7 দোকানে 14, 2 দোকানে 4, 1 6 দোকানে 12। 3 দিয়ে দিই। 3 দোকানে 6, 1 3 4 12, 3 দোকানে 6। 2 দিয়ে দাও, তাহলে 121। 121 কে দিলে আমরা 11 দিয়ে যাবে। 11 × 11, তাহলে 5808। একে আমরা কি লিখতে পারি। 2 কতগুলি রয়েছে দেখো, এই যে দুটো 2, তার জন্য স্কয়ার আকারে লিখলাম, যেহেতু বর্গমূল রিলেটেড অঙ্ক। এই যে দুটো 2, তার জন্য স্কয়ার। 11 দুটো রয়েছে, 11 স্কয়ার। 3 রয়েছে একটা। এখন কোশ্চেনটা তোমরা ঠিকভাবে পড়ো। কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এতকে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা যখন হবে প্রত্যেকটা স্কয়ার আকারে থাকতে হবে। সবগুলোই স্কয়ার আছে, কিন্তু একটা নেই, সেটা হলো 3। তার মানে 3 এর সঙ্গে কিছু একটা গুণ করতে হবে। কি গুণ করলে স্কয়ার হবে, একটা আরেকটা 3 গুণ করলে 3 হবে, আরেকটা 3। অপশন এক্স ওয়াই জেড একটি ব্যবসায় অংশীদার। ব্যবসাটিতে এক্স এর মূলধনের দ্বিগুণ, ওয়াই এর মূলধনের 3 গুণের সমান এবং ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণের সমান যদি লাভের পরিমাণ এত হয় তবে ওয়াই কত ভাগ পাবে। তাহলে এক্স ওয়াই যে তিনজন নেমেছে ব্যবসায়, ব্যবসাটিতে এক্স এর মূলধনের দ্বিগুণ, তাহলে এক্স ইন্টু 2 ইজ ইকুয়াল টু ওয়াই এর মূলধনের 3 গুণ, ওয়াই ইন্টু 3, এবং ওয়াই, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 3/2। কোনাকুনি গুণ করে দাও। তারপরে কি বলছে, ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ওয়াই বাই জেড ইকুয়াল টু 4/1। দুটোর মধ্যে কমন কি 2, ওয়াইটা কমন, এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াইটাকে আমাকে সমান করতে হলে প্রথমটাকে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই। 3 দোকানে 6, 2 দোকানে 4। আমি এখন লিখতে পারি এক্স ওয়াই জেড। এক্স এর ভ্যালু কত প্রথমটা 6, ওয়াই এর দুটো সেম 4, জেড ভ্যালু 1। টোটাল টাকা কত আমাদের এত, তার মানে টোটাল যোগফল এত হবে 6 4 10 একে 11। এটা টোটাল অনুপাত হিসাবে। এই টোটালের ভ্যালুই দেওয়া রয়েছে 29700। তাহলে একের ভ্যালু কত, 11 দোকানে 22, 29 থেকে 22 গেলে 7, 7 11 77, 1 2 3। কার মান বের করতে বলেছে, ওয়াই এর ভাগা, মানে ওয়াই এর 4, 4 এর। 4 7 28, 4 দোকানে 8 আর 2 10, আর 3টা 0, 108, 3টা 0, অপশন বি। সিমন ও অনিক তাদের আয়ের যথাক্রমে 25% 40% সঞ্চয় করে তাদের খরচ সমান করে, তবে সিমন ও অনিকের আয়ের অনুপাত কত। সিমন রয়েছে ব্যবসায়, তারা আয় ধরলাম, তার ইনকাম 100 টাকা, এবং সে তার 25% কি করে সঞ্চয় করে, তাহলে সেভিং করে 25 টাকা। তাহলে এক্সপেন্ডিচার করবে হলো 75 টাকা। গেল। নেক্সট কন্ডিশনে কি বলছে, অনিক। এবার অনিকের আয়ও আমি 100 ধরলাম, সে সঞ্চয় করে তাহলে কত পার্সেন্ট 40, তাহলে সেভিং করবে কত 60। তাহলে এই দুটোকে আমি ছোট করে দাও, 25 কে 25, 3 পজিশন 75, 4 পজিশন 100, 5 দিয়ে সবগুলোকে যদি ছোট 0 0 কেটে দিই, 2 দিয়ে কাটাকাটি করে দাও, 5 দোকানে 10, 2 দোকানে 4, 3 দোকানে 6।
তাহলে দেখো দুজনের কি বলেছে, খরচ সমান, খরচ অটোমেটিক সমান হয়ে গিয়েছে। তাহলে বলছে সিমন ও অনিকের আয়ের অনুপাত কত? সিমনের আয় কত? 4 আর অনিকের আয় কত? 5। তাহলে এর অনুপাত 4:5। অপশন এ। যদি পি এর 40%, কিউ এর 0.75, আর এর 1/4 এর সমান হবে, এত মান কত? তাহলে পি এর 40% মানে 40/100 লিখিয়ে দিই। কিউ এর 0.75 মানে 75/100 মানে 3/4 হবে এটা কাটাকাটি করলে। আর আর এর 1/4। এটা যদি আমরা কাটাকাটি করো তাহলে কি দাঁড়াবে? 2 দোকানে 4, 5 দোকানে 10, তাহলে 2/5 বা 2/5, সামনে একটা পি, 25 দিয়ে কাটাকাটি করলে 3 আর নিচে 4, তাহলে 3/4, পাশে একটা কিউ, আর আর এর সঙ্গে গুণ হলো 1/4। আমাকে এখান থেকে আনতে হবে পি ইস টু কিউ ইস টু আর। যখন এরকম গুণ থাকবে সেটাকে আমি কি করবো, ডাইরেক্ট যদি পি এর মান আনি উল্টে দেবো, 5/2। এটা হবে 4/3, পরেরটা হবে 4/1। এখন আমাকে ভগ্নাংশ থেকে সিম্পল ফিগারে আনতে হবে, লসাগু দিয়ে গুণ করবো, হরের লসাগু করতে হবে, 2 আর 3 আর 1 এর লসাগু করতে 6, 6 দিয়ে কে গুণ করো, 2 দিয়ে 3 দোকানে 6, 3 5 15, পরেরটাকে 6 দিয়ে গুণ করলে 3 দোকানে 6, 4 দোকানে 8, পরেরটা হবে 24। একটি বইয়ে তাকের বিক্রয় মূল্য 2000 টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়, তবে বইয়ের প্রকৃত বিক্রয় মূল্য কত নির্ণয় করতে বলেছে। তাহলে 10% লাভ আর 10% ক্ষতি যখনই বিপরীত থাকবে, একই থাকলে বিয়োগ করতে হয়, বিপরীত যোগ করতে হয়, আলটিমেটলি তাহলে কত হয়? 20%। এই যে 20% কমলো, যার ভ্যালুই হলো 2000, তাহলে 1% এর ভ্যালু তাহলে কত হবে? 2000 থাকবে উপরে, নিচে হবে 20, তাহলে 100% এর ভ্যালু কত? এটাই আমাদের হলো কস্ট প্রাইস। তাহলে এই শূন্য কাটবো, 2 দিয়ে কে কাটাকাটি করলে একটা 1, 1 2 3, আমাদের একটা 1, 1 2 3 4, এত। এটা আমাদের কস্ট প্রাইস। এখন কি বের করতে বলছে? বইয়ের প্রকৃত বিক্রয় মূল্য কত? প্রকৃত কি 10% লাভে বিক্রয় করে, প্রকৃত বিক্রয় মূল্য হবে কত? একটা 1, 4টা 0 ইন্টু 110/100। এটা কাটো, তাহলে 11, 1 2 3, অপশন বি। 5 জন ছাত্র একটি সারিতে দাঁড়িয়ে আছে, প্রত্যেক ছাত্রের কাছে তার সামনের ছাত্রের থেকে 2টি করে বই বেশি থাকে, তাহলে সমস্ত বইয়ের সঙ্গে কি হতে পারে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ধরলাম একটা ক্লাসের মধ্যে কি জোড় আর বিজোড় রিলেটেড কোশ্চেন, তাহলে কয়জন ছাত্র থাকে? 5 জন। প্রথম জনে যদি 3টা বই থাকে, বিজোড় গুলো নিয়ে হিসাব করছি, প্রথমে বোঝাচ্ছি 3টা, তাহলে পরের জনে তাহলে কটা? 2টো বেশি, 5টা, তারপরের জনের 7টা, তারপরের জনের 9টা, তারপরের জনের 11টা। তাহলে কতগুলো হলো? 5 জন বলেছে, 5 জন নিলাম, 1 2 3 4, টোটাল করো দেখি কত হয়। 5 3 8, 8 7 15, 15 আর 10 কত? 25, 24, 24 আর 10 যোগ করলে হলো 34, 35। এটা কি নিয়ে হলো? অড নম্বর গুলো নিয়ে। যদি এবার বলো আমি ইভেন নম্বর নেই, তাহলে কি হবে? প্রথম ধরলাম একই রকমের 2 ধরলাম প্রথমে, তারপরে 4, 2 করে কি বলছে? বেশি থাকে, তাহলে 6, 8, 1 2 3 4 5 10। এটা যোগ করলে নিশ্চয়ই সবগুলো জোড় সংখ্যা দিয়েই অ্যান্সার আসবে। এখন কি বলছে? সমস্ত বইয়ের সঙ্গে কি হতে পারে? জোড় সংখ্যাও হতে পারে, আবার দেখো এখানে আমরা পেলাম 35 বেজোড় গুলো নিয়ে, তাহলে বেজোড় সংখ্যা হতে পারে, তাহলে জোড় ও বিজয় উভয়ই হতে পারে, মানে অপশন সি হবে কারেক্ট। একটি অর্থমূল্য সমপরিমাণে সরল সুদের হারে 5 বছরে এত টাকা এবং 8 বছরে এত টাকা হয়, তাহলে বাৎসরিক সুদের হার কত? রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করতে বলছে। তাহলে 8 বছরে সুদে আসলে কত হয়? 12,005, আর 5 বছরে কত হয়? 9,800। এটা সুদে আসলে অ্যামাউন্ট দেওয়া রয়েছে, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এখানে জুড়ে রয়েছে, আর প্রিন্সিপাল কিন্তু দুই ক্ষেত্রে সেম। তাহলে আমি যদি বিয়োগ করে দিই, 3 বছরের গ্যাপের ক্ষেত্রে কত ইন্টারেস্ট হয়? 5, 5ই, 0 0ই, 10 থেকে 8 বিয়োগ করলে 2, আর 12 থেকে 10 বিয়োগ করলে 2, 1 1 বিয়োগ 0, 5 5 0 0 আর 2 হাতে হলো 1, 12 থেকে 10 বিয়োগ করে 2 গেল। 3 বছরের ইন্টারেস্ট হলো এত, তাহলে আমাদের দরকার কি? 1 বছরের ইন্টারেস্ট বের করা, তাহলে সেটা কত হবে? 3 দিয়ে ভাগ করতে হবে, 3 7 21, 22 থেকে 21 গেলে 1 10, 3 3 9, 1 3 5 15,
এটা হলো আমাদের 1 বছরের ইন্টারেস্ট। তারপরে আমাকে কি করতে হবে, এটা হলো 8 বছরের অ্যামাউন্ট আর এটা হলো 5 বছরের অ্যামাউন্ট। যে কোনো একটার আমরা ইন্টারেস্ট বের করি, 5 বছরেরটাই বের করি। 5 বছরে তাহলে ইন্টারেস্ট কত হবে, 5 5 25, 3 5 15, 2 17, 5 7 35, একে 36। এটা হলো 5 বছরের ইন্টারেস্ট। আমরা 5 বছরের অ্যামাউন্ট জানি কত, 9800। তাহলে 5 বছরের অ্যামাউন্ট থেকে যদি 5 বছরের ইন্টারেস্ট বিয়োগ করি তাহলে প্রিন্সিপাল বেরোবে, সেটাই আমাদের দরকার। তাহলে বিয়োগ করলে কত হয়, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের হলো 1, 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতের হলো 1, 8 থেকে 7 বিয়োগ করলে 8 থেকে 7 বিয়োগ করলে 1, আর 9 থেকে 3 বিয়োগ করলে 6, তাই না? 10 থেকে 5 বিয়োগ করলে 5, 10 থেকে 8 বিয়োগ করলে 2, আর 8 থেকে 7 বিয়োগ করলে 1, 9 3 6। তাহলে এটা আমাদের প্রিন্সিপাল বের হলো। কিন্তু আমাকে আনতে হবে কি, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে আমাদের কি লাগবে, ইন্টারেস্ট লাগবে। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত সেটা দরকার। তাহলে 1 বছরের ইন্টারেস্টটাকে উপরে দাও আর প্রিন্সিপালটাকে নিচে দাও, ইনটু 100। এটাই রেট অফ ইন্টারেস্ট। আসলে I ইকুয়াল টু PTR/100 ফর্মুলা ইউজ করলাম। এখানে 1 বছর নিয়ে নিয়েছি, কারণ কি PTR এ 5 থাকে, 5 দিয়ে ভাগ করা তো অবশ্যই ভাগ করতে হবে, এই জন্য 1। তাহলে কাটাকাটি করে দাও, 5 দিয়ে কাটাকাটি করি আমরা। 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কি বাড়ায়, 5 5 14 70, আর 3 5 7 35। 5 দিয়ে কেউ কাটাকাটি করে দেই, তাহলে কত হয়, 5 12 60, 1 5 দোকানে 10, 2 25, 5 5 25, 5 কে 5, 1 5 10, 1 5 10 25। আবার দেখো 5 দিয়ে যায়, 5 20 100, 5 দিয়ে দিলে 5 দোকানে 10, 2 22, 4 5 20, 2 5 5 25। 7 দিয়ে যায় নাকি, 7 দিয়ে 7 দোকানে 14, 3 7 21, 7 দিয়ে যাবে 2 1, 7 দিয়ে 3 7 21, 3 5 7 35, 5 দিয়ে দাও, 4 5 20, 5 7 35, আবার 7 দিয়ে কাটাকাটি 3, তাহলে 3 4 12 হবে আমাদের সঠিক উত্তর। ক্যালকুলেশনটা একটু লেন্দি। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা x y z এমন ভাবে নেওয়া হলো যে x প্লাস y z এর একটি জোড় সংখ্যা, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়। কোনটি সঠিক নয় সেটা কিন্তু বের করতে বলছে, আর x y z এমন ভাবে নিতে বলছে। ঠিক আছে, তাহলে x y z পূর্ণ সংখ্যা, আমি ধরলাম x এর মান 3, বেজোড় সংখ্যাগুলো নিয়ে নিই, দেখি কি হয়। 3, y এর মান 5, আমি ইচ্ছা খুশি ধরলাম বেজোড় সংখ্যাগুলো নিয়ে 7। তাহলে কি বের করতে বলছে, x প্লাস y প্লাস z, দেখি কি আসে। 5 3 8 আর 7 15, তাহলে কি সংখ্যা আসলো, বেজোড় সংখ্যাগুলো যদি আমরা নেই যোগ করি তাহলে একটা কি বেজোড় সংখ্যাই পাই। কিন্তু বলছে বেজোড়, আমি যেই সংখ্যাই নেই না কেন সেটা কোনো আমাদের কোনো রেস্ট্রিকশন নেই, বলছে পূর্ণ সংখ্যা হলেই হবে। আমি বেজোড় সংখ্যা নিয়ে টেস্ট করলাম, বেজোড় সংখ্যা নিয়ে দেখলাম যে সেগুলো যোগ করলে কি আসছে, এটা বেজোড় সংখ্যাই আসছে। কিন্তু বলছে সবকটি সংখ্যাই কি বেজোড় না বলছে, কিন্তু তার মানে বেজোড় সংখ্যা যোগ করলে আমাদের কি আসছে, 5 3 8 7 15, একটা বেজোড় সংখ্যা আসছে। সবকটি সংখ্যা কি বেজোড় হতে পারে, বা বলছে সবকটি কি জোড় হতে পারে। জোড় হলে পরে দেখো কি হবে, x y z নিয়ে নাও, তাহলে x এর মান 2 নেই, তাহলে y এর মান যদি 4 নেই, z এর মান 6 নেই, তাহলে কি হবে 12। তাহলে কি বলছে, x y z একটি জোড় সংখ্যা হবে। জোড় সংখ্যা হলো না, এটা কিন্তু বিজোড় সংখ্যা হলো, তার মানে ভুল রয়েছে অপশনে। একটি পুকুরে পদ্মফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যায় যদি 15 দিনে পুকুরটির অর্ধেক ভর্তি হয়, তাহলে কতদিনে সম্পূর্ণ পুকুরটি পদ্মফুলের দ্বারা ভর্তি হবে। কোশ্চেন ভালো করে পড়তে হবে। পদ্মফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যায়, আজকে যদি মনে করো 10টা ফুল থাকে একটি পুকুরে পদ্মফুলের সংখ্যা, পরের দিন তার কি হবে, 20টা ফুল হবে, এরকম বলছে। তাহলে 15 দিনে একটি পুকুর অর্ধেক ভর্তি হয়, 15 দিনে একটি পুকুর অর্ধেক ভর্তি হয়, অর্ধেক, তাহলে কতদিনে সম্পূর্ণটা ভর্তি হবে। তার মানে কি, তার পরের দিনই সমস্তটা ভর্তি হবে, যেটা হলো ধারা টাইপের কোশ্চেন, তার মানে 16তম দিনে। অপশনে দুটি স্টেশন এক্স ও ওয়াই এর মধ্যে দূরত্ব 465 এবং একটি ট্রেন সকাল 10টায় এক্স থেকে ওয়াই অভিমুখে 65 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। আইটি ট্রেন সকাল 11টায় ওয়াই থেকে এক্স অভিমুখে 35 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো, তাহলে কটার সময় তারা দুটি ট্রেন মিলিত হবে, টাইমটা আমাকে বের করতে বলেছে। দুটি স্টেশন এক্স আর ওয়াই এই যে এখানে রয়েছে, তাদের মধ্যে দূরত্ব হলো 465 কিলোমিটার। তাহলে একটি ট্রেন সকাল 10টায় রওনা শুরু করলো, 10 AM লিখে রাখলাম,
কোথা থেকে কোথায় যায়, এক্স থেকে ওয়াই এর দিকে যায়, যে অ্যারো দিয়ে ডিনোট করে দিলাম। অপর একটি ট্রেন কি 65, এটা এক্স থেকে ওয়াই এর দিকে যায়, তার গতিবেগ হলো 65 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার। তারপর নেক্সট কন্ডিশনে কি বলছে, আরেকটি ট্রেন 11টার সময় যাত্রা শুরু করে 11 AM এ, যাত্রা করে এবার কোন দিকে, ওয়াই থেকে এক্স এর দিকে, এইভাবে। তাহলে কার গতিবেগটা কত ছিল, 35 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে কটার সময়, টাইমটা বের করতে বলছে ঘড়ি হিসাবে কখন তারা মিলিত হবে। তাহলে এখান থেকে আমি বের করবো কয়েক ঘন্টা পর তারা মিলিত হয়, তারপরে সেখান থেকে আমরা এক্সাক্ট টাইমটা বের করব। তাহলে দেখো কোন দিকে যাচ্ছে, দুটো বিপরীত দিকে যাচ্ছে। একই দিকে গেলে কি করতে হয়, রিলেটিভ ভেলোসিটির কেস হবে, আর একই দিকে গেলে বিয়োগ করতে হয়, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড বের করার জন্য যোগ করতে হবে। এটুকু কনফার্ম হয়ে গেল। রিলেটিভ ভেলোসিটি কত হবে, এই দুটো যোগ করে দাও। 5 5 10, 6 3 8 একে 6, 6 3 5 5 10, 6 3 9 কে 10, 100 কিলোমিটার পার আওয়ার। এটা হলো রিলেটিভ ভেলোসিটি, এটা থাক। তারপর দেখো প্রথমটা করার সময় যাত্রা শুরু করে 10টায়, পরেরটা কয়টায়, 11টা, গ্যাপ কত, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় প্রথমটা কিছুটা কিছু দূরত্ব যাবে, তার মানে 1 ঘন্টায় প্রথমটা কত দূরত্ব যাবে, গতিবেগ হলো প্রথম যেটা এক্স থেকে ও এর দিকে যাচ্ছে তার গতিবেগ 65, তাহলে 1 ঘন্টায় সে যাবে 65 কিলোমিটার নিশ্চয়ই গেল। টোটাল ডিস্টেন্স ছিল 465, তার মধ্যে 65 কিলোমিটার হয়ে গেল, তার মানে পড়ে থাকলো আর কত, 400 কিলোমিটার। 400 কিলোমিটার, এই 400 কিলোমিটার যাবে কিভাবে, রিলেটিভ স্পিডে যে যাবে, তাই এখান থেকে আমরা টাইম বের করব কখন মিট করবে। এই 400 কিলোমিটার আর যাবে কিসে, রিলেটিভ ভেলোসিটিতে। তাহলে কত ঘন্টা, 4 ঘন্টা। তার মানে 4 ঘন্টা পর তারা মিলিত হবে। কত ঘন্টা পর, 4 ঘন্টা। টাইমটা তাহলে কত হবে, পরেরটা কখন যাত্রা শুরু করেছে, 11টা, তার সঙ্গে 4 ঘন্টা অ্যাড করে দাও, তাহলে 11 সঙ্গে 4 যোগ করলে 15, তাহলে 12টার থেকে 3 গেল, তার মানে 3টা। একটি ছাত্র 10 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালিয়ে স্কুলে গেছে, আবার 15 কিলোমিটার বেগে ফিরে এসেছে, সম্পূর্ণ যাত্রাপথে গড় গতিবেগ কত, মানে যেই পথ গেল সেই পথ ফিরে আসবে। মানে এই টাইপের যদি অঙ্ক দেয় তখন আমরা এভারেজ স্পিডের কনসেপ্ট ইউজ করব, সেটা হলো 2ab/a+b। 2 এর মান 10 আর b এর মান 15, a+b হবে তাহলে 15 আর 10 25, 3 5 15, 5 5 25, 5 দোকানে 10, 2 দোকানে 4, 3 4 12 কিলোমিটার পার আওয়ার। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এবং সিম্পলিফিকেশন সবসময় মনে রাখবো আমরা বদমাস নিয়ম অনুসারে হয়। প্রথমে ব্র্যাকেট, তার অফ মানে এর কাজ করতে হবে, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ। এর কাজ আছে কিন্তু তার কাজটা আগে করতে হবে, এর কাজ, তারপরে ভাগে আসবো, সেটা মনে থাকে জানো। তাহলে 9, একটু সিম্পলিফিকেশন করে নাও, 3 11 33 আর 3 36। এর রয়েছে, এরটা এরই রেখে দিই, 9 অক্ষে 9, 9 2 কত, 11/9 ভাগ 7/9। এর 5 7 35 থেকে 36/7। তাহলে কার কাজ আগে করতে হবে, এর কাজগুলো আগে করে নিতে হবে আমাদের। এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে প্রথমে 9 বিয়োগ রয়েছে, এই কাটাকাটি, 4 নং 36, তাহলে 9 বিয়োগ 4 ভাগ 4 নং 36, 7 7 কাটা, তাহলে ভাগ 4, তার মানে ভাগের কাজ আগে। 4/4 করলে 1, 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 8। এর মধ্যে বের করতে বলছে কোনটি বৃহত্তম, তাহলে দেখো ক্যালকুলেশন তোমাকে করতে হবে, আর কিছু করার নেই। 5 5 যোগ করলে 10, 10 স্কয়ার 100, তাকে আবার স্কয়ার, তার স্কয়ার, তার মানে আগে আবার 100 দিয়ে দিই। তাহলে একটা 1, 4টা 0। ক্লিয়ার। পরেরটা কি, 5 5 5 তিনটা রয়েছে, 5 5 25, 5 25 সঙ্গে 125, 125 এর স্কয়ার। তাহলে 5 5 25 আর 12 পরের সংখ্যা কত, 13, 13 দিয়ে 12 কে গুণ করো, 13 দোকানে 26, হাতের 2, 13 আর 2 15। ক্লিয়ার। নেক্সট এটা দেখি, 3 5 5 5 10 5 15, তাহলে 15 এর কিউব, তাহলে 15 স্কয়ার 225, তাকে 15 দিয়ে গুণ করতে হবে আবার। তাহলে 5 15 75, 75 এর 5, হাতে হলো 7, 15 দোকানে 30 আর 7 37, 15 দোকানে 30 আর 3 33। তারপর এখানে রয়েছে, এখানে কয়টার 5 রয়েছে দেখো তো দেখি, 4টা 5 টু দি পাওয়ার 5, তাহলে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5, একই জিনিস 4 বার, তাই 4 দিয়ে গুণ করে দিলাম 4।
5^4 মানে আমরা জানি কত, 5×5 = 25, 25 625, তার সঙ্গে আবার রয়েছে একটা 5, তাহলে 4×5 = 20 ইন্টু 625, 5 দোকানে 10, 2 দোকানে 4 একে 5, 12, 5 দোকানে 10, 2 দোকানে 4 একে 5, 6 দোকানে 12। ক্লিয়ার? এখন দেখো সবচেয়ে বড় কোনটা হয়ে যাচ্ছে, 15,625, তার মানে অপশন বি। এ বি দুটি কল দিয়ে একটি ট্যাঙ্ক ভর্তি করতে যথাক্রমে 5 ঘন্টা ও 20 ঘন্টা সময় নেয়। ট্যাঙ্কটি ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করে 30 মিনিট সময় বেশি লাগে। যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে তবে কেবলমাত্র ছিদ্র থাকার জন্য কত সময় ট্যাঙ্কটি খালি হবে? তাহলে দুটো ট্যাঙ্কে দুটো পাইপ রয়েছে, এ বি দুটোই ভর্তি করে, একটা 5 ঘন্টায় আরেকটা হলো 20 ঘন্টায়। দুটো একসঙ্গে যদি কাজ করলে কতক্ষণ টাইম লাগবে সেই টাইমটা আমরা বের করি। তাহলে সেই টাইম লাগবে ফর্মুলাকে একবারে যোগ করার, এ বি বাই এ প্লাস বি, টাইম এন্ড ওয়ার্কের অঙ্কে এইভাবে যোগগুলো করি ভগ্নাংশে, তাড়াতাড়ি হবে। 5 × 20 আর 20 আর 5 যোগ করলে 25, কাটাকাটি করে দাও, 4×5 = 20, 5×5 = 25, 5 কাটাকুটি, তাহলে 4 ঘন্টা সময় লাগবে যদি দুটো একসঙ্গে কাজ করে ভর্তি করতে। ক্লিয়ার? তারপরে কি বলছে, ট্যাঙ্কটিতে ছিদ্র থাকার ফলে দুটি নল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করতে 30 মিনিট বেশি সময় নেয়। যেমন ছিদ্র থাকলে বেশি সময় লাগবে, সেটা কত, 30 মিনিট বেশি, তাহলে 4 ঘন্টার চেয়ে 30 মিনিট বেশি লাগবে, তাহলে আলটিমেটলি টাইম লাগবে কত, 4 সমস্ত 1/2 ঘন্টা, 9/2 ঘন্টা। তার মানে এখন 3 জনে কাজ করেছে, এ প্লাস বি দুটো নল ভর্তি করলো আর সি নল খালি করলো, এই হলো কেস। তখন সময় লাগলো এত। এখন বলেছে যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে তবে কেবল ছিদ্র থাকার জন্য কত সময় ট্যাঙ্কটি খালি হয়েছে। তাহলে দেখো, তাহলে এ প্লাস বি এর মান ছিল কত, 5 ঘন্টায় পূর্ণ করে, আর বি করে হলো 20 ঘন্টায়, আর তিনটে মিলে কত, 9/2। এখান থেকে এটা বিয়োগ হবে, হ্যাঁ, তাহলে এখান থেকে আমি এলসিএম করে দিই, তাহলে এলসিএম করলে হবে 180। এফিসিয়েন্সিটা বের করে নাও, তাহলে 5 দিয়ে যদি 180-কে ভাগ করলে কত হয়, 3×5 = 15, 3 30, 5×6 = 30, আর 180-কে 20 দিয়ে ভাগ করলে হবে 9, এটাকে 9 দিয়ে ভাগ করব, 20 40। ঠিক আছে, তাহলে আমার কার লাগবে, সির এফিসিয়েন্সি লাগবে, তাহলে 36 আর 9 কত, 45, তাহলে 45 থেকে 40 বিয়োগ করে দিলে কত হবে, 4, এটা হলো এফিসিয়েন্সি হলো 4। কিন্তু আমার দরকার কি, টাইম, এফিসিয়েন্সি কার, সি, টাইম কত লাগবে, তার মানে টোটাল ইউনিট কাজ কত, 180, আর এফিসিয়েন্সি 4 দিয়ে ভাগ করলেই টাইম, তাই 36 হবে, 3 4 4 16, 2 20, 4×5 = 20, 45, 45, 36 আর 9 কত, 45, 45 থেকে 40 বিয়োগ করলে 5 হয়, সরি একটু ভুল হয়ে গেছে, টাইম কত লাগবে, 180/5, 3×5 = 15, 3 30, 5×6 = 30। যদি দুই অঙ্কের সংখ্যা x ও y এর লসাগু এবং গসাগু যথাক্রমে 36 ও 6 হয় এবং x এর একটা কন্ডিশন দেওয়া রয়েছে, তাহলে x/y এর মান কত? দুটি সংখ্যার x এর লসাগু আর গসাগুর মান দেওয়া রয়েছে, সংখ্যা দুটোর মান যদি বের করতে পারি সেটাই হবে, কিন্তু সংখ্যা দুটো 2 অঙ্কের বেশি হতে হবে, 2 অঙ্কের সংখ্যা হতে হবে, এই হলো কেস। তাহলে এদের লসাগু কত, 36, এবং গসাগু কত, 6। তাহলে আমি কি বলতে পারি একটি সংখ্যা 6x আর একটি সংখ্যা 6y, গসাগু দিয়ে যদি আমি xy দিয়ে গুণ করি দুটো সংখ্যা পাবো, এদের গসাগু করো 6x 6y দেবে, এই 6ই হবে। ক্লিয়ার? তারপরে আমরা একটা ফর্মুলা কি শিখেছি, লসাগু গুণন গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, তাহলে 6x × 6y ইকুয়াল টু 36 × 6, 6 6 36, কাটাকাটি গেল, তাহলে পড়ে থাকলো কি xy × 6। তার মানে কি করতে হবে, xy ইকুয়াল টু কি 6 দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে 6 কে, তাই আমি লিখতে পারি একটা 6 × 1, আবার লিখতে পারি 3 × 2, পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে। তাহলে গসাগু কত আমাদের 6, 6 দিয়ে একে গুণ করে দাও, 6 6 36, 6, আবার 6 দিয়ে একে গুণ করো, 3 6 18, 6 দোকানে 12। এবার হলো আসল খেলাটা হবে। তাহলে এখান থেকে আমি দুই জোড়া সংখ্যা পেতে পারি, একটা হলো 36,6 হতে পারে, আরেকটা হতে পারে 18,12। এই দুই জোড়া সংখ্যা আমরা পেলাম এখান থেকে, যাদের
লসাগু করলে অ্যান্সার বাড়ায় 36 এবং গসাগু করলে অ্যান্সার বাড়াবে 6। কিন্তু কন্ডিশনে বলে সংখ্যা দুটি আমাদের 2 অঙ্কের সংখ্যা নিতে হবে, তার মানে এটা তো একটা 2 অঙ্কের পরেরটা 1 অঙ্কের, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য কোনটা? 18 আর 12। এখন আমাকে এখান থেকে অনুপাত বের করতে বলেছে, তাহলে x গ্রেটার দেন y, তার মানে yটা কি? বড়, তাহলে বড়টা পরে লিখতে হবে আর ছোটটাকে তাই 6 দোকানে 12, 3 6 18, 2:3। এত মিটার পার সেকেন্ডে গতিবেগকে কিলোমিটার পার আওয়ারে পরিণত করো। তাহলে মিটার পার সেকেন্ডটাকে আমি মিষ্টতে আছে এমনি সাধারণ ভগ্নাংশ নিয়ে আসি। 9 দোকানে 18 আর 2 কত? 20। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আনলে 18/5 দিয়ে ভাগ গুণ করতে হয়। 9 দোকানে 18, 4 5 20, 4 দোকানে 8। অপশন সি। 8270 সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সেটি 16 দ্বারা ভাগ করলে মিলবে, বিভাজ্য হবে। আমি ডাইরেক্ট ভাগ করে দিই আগে 16 দিয়ে। 8270 5 দিয়ে দাও, 5 16 80, 2 7, 16কে 16, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1। ঠিক আছে, তারপর এখন শূন্যটা নামাবো। যখন বলবে যোগ করার কথা তখন আমরা এক বেশি নেব, আর বিয়োগ করলে কম নেবো। যোগ করার কথা 6 বাদ দিলে 96 হয়, আর 7 বাদ দিলে 100। 2 অবশিষ্ট রইল, মানে 2 আমাদের অতিরিক্ত নিয়েছি, তার মানে 2 এখানে অতিরিক্ত নেওয়ার মানে কি? এর সঙ্গে আরো এক্সট্রা আমাকে 2 যোগ করতে হবে, তার মানে অপশন এ। একজন ব্যবসায়ী 2 প্রকার কফি যথাক্রমে এত টাকা ও এত টাকা কুইন্টাল দরে ক্রয় করে10:6 অনুপাতে মিশ্রিত করলে যদি তিনি মোটের ওপর 20% লাভ করেন, তবে ওই মিশ্রিত কফি কত কুইন্টাল দরে বিক্রয় করেছিলেন? এসপিটা বের করতে হবে। প্রথমে আগে ওভারঅল সিপিটা বের করে নিই। কত অনুপাতে রয়েছে? 10:6, তাই ছোট করে নিতে পারি 5:3। এখন আমরা অঙ্ক করব। প্রথমটা কত? 8,000 টাকা ইন্টু 5 প্লাস 10,000 ইন্টু 3। ক্লিয়ার? তারপরে কত ওভারঅল? 5 আর 3 8। ওভারঅল হয়ে গেল। তারপরে আমরা যেটা অ্যান্সার বেরোবে সেটা সিপি বেরোবে। তারপরে এখান থেকে পরে আমরা এসপি বের করবো 20% লাভ। কাটাকাটি করতে হবে এখন। 8 দিয়ে কাটাকাটি যায়, 8 বারং 96, 46, 8 দিয়ে যায় দুটো। 8 অক্ষে 8, 1 2 3, এটাকে করে দাও। 8 বারং 96, 196 4 40, 5 8 40 0। তাহলে এখানে কি পেলাম? 5000। আর এটাকে বললে 3 0 0, 3 5 15, 5 3 বারং 36 একে 37, 3 0 0, 3 5 15, 5 3 34 0 0, 5 5, 7 7, 5 3 8। এটা আমাদের সিপি, কিন্তু আমার দরকার কি? এসপি বের করা। তাহলে 20% লাভ মানে 120/100 দিয়ে গুণ করতে হবে। কস্টের থেকে সিপি বের করতে গেলে 120% বাই 6 5। এবার একে 5 দিয়ে কাটাকাটি করে দাও, গুণ করে দেবো। 585, 585, 2 5 5 25, 1750 কে 6 দিয়ে গুণ করলে অ্যান্সার 6 0 0, 5 6 30 0, 30 0, 6 7 42 3 45, 6 4 10। একটি সাইকেলের ধার্য মূল্য 4000 টাকা এবং সাইকেলটি বিক্রি করার পর দুবার যথাক্রমে এত % ছাড় দিলে ক্রেতার কত বাঁচবে? এখান থেকে সাকসেস ডিসকাউন্ট যেহেতু পরপর দিয়েছে, ওই ফর্মুলাটাকে ইউজ করে সাকসেস ডিসকাউন্টের মানটা বের করে নিই। a প্লাস বি মাইনাস এবি বাই 100। তাহলে 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10/100, 30 মাইনাস 2, তাহলে 28%। তার মানে 4000-এ 28% করতে হবে বাই 100। 4 8 32, 2 4 দোকানে 8 আর 3 11, একটা 0। একটি শহরের মোট জনসংখ্যা 6000 জন এবং মোট জনসংখ্যার 3/12 অংশ পুরুষ, বাকিরা মহিলা। যদি পুরুষের 30% বিবাহিত হয় তবে শতকরা কত বিবাহিত মহিলার সংখ্যা কত? টোটাল ক্যান্ডিডেট ছিল কত? 6000। তার মধ্যে মেল কত? 3/12 অংশ। তার মানে থেকে 3/12 দিয়ে গুণ করে দাও। 5 বারং 60, 12 5 500, 3 1500 হয়ে গেল। তাহলে বাকিটা কি থাকবে? ফিমেল। দেখো তবে 4500। এখন কি বলেছে?
যদি পুরুষে 30% বিবাহিত হয়, পুরুষ কতজন এখানে, এর 30% বিবাহিত হবে, 30% 0 কাটাকাটি যাবে, 3×45 450। তাহলে পুরুষরাই নিশ্চয়ই এখানকার মহিলাদের বিয়ে করবে, তাহলে মহিলাদের এখানে কত হবে, 450 জনই বিবাহিত হবে। এখন বলছে শতকরা বিবাহিত মহিলার সংখ্যা কত, তাহলে টোটাল ফিমেল কত, এত, এটাকে নিচে দাও। 10%, অপশন এ। এক্স ওয়াই এর দ্বিগুণ দক্ষ এবং তারা একসাথে একটি কাজ 20 দিনে সম্পন্ন করে, কতদিনে এক্স একা সেই কাজটি শেষ করবে। এক্স আর ওয়াই, এক্স ওয়াই এর দ্বিগুণ দক্ষ, এক্স ওয়াই এর দ্বিগুণ, তাহলে ওয়াই যদি 1 হয় তাহলে এক্স কত হবে, 2, এটা এফিসিয়েন্সি। তারা একসাথে কাজটি করে 20 দিনে, দুজনে মিলে করবে, 2 একে কত 3, এটা হলো এফিসিয়েন্সি। কত দিনে করে, 20 দিনে করে। এফিসিয়েন্সিকে টাইম দিয়ে গুণ করলে কি, টোটাল ইউনিট কাজ, সেটার মান হলো 60। এখন কোশ্চেন কি বলছে, এক্স একা কতদিনে কাজ করবে, টোটাল ইউনিট কাজ 60, তাহলে এক্স এরটা বের করতে হলে এক্স এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, এক্স এর এফিসিয়েন্সি 2, 30, অপশন বি। এক ব্যক্তি 84 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিল, সেই দূরত্বের 2/3 অংশ এত কিলোমিটার বেগে এবং অবশিষ্ট অংশ অন্য গতিবেগ যাওয়ার সিদ্ধান্ত নিল, এবং 2/3 অংশ দূরত্ব অতিক্রম হওয়ার পরে তার গতিবেগ কত। আচ্ছা, তাহলে 84 মিনিট কত কিমি যায়, 6 কিমি, ক্লিয়ার। তারপরে কি, তিনি সেই দূরত্বের 2/3 অংশ, সেই দূরত্বের 2/3 অংশ, তাহলে কত হবে, 3 দোকানে 6, 2 দোকানে 4, তাহলে 4 কিমি। সেই দূরত্বের 2/3 অংশ কত কিলোমিটার পার আওয়ার বেগে যাবে, 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। তাহলে বলো দেখি তার টাইম কত লাগবে এই ক্ষেত্রে, 1 ঘন্টা। কেননা ডিস্টেন্স আমাদের 4 কিমি, গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার, ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করবো, দুটোই সেম, তার মানে 1 ঘন্টা টাইম লাগবে, 4/4 ভাগ করলে 1, ক্লিয়ার। 1 ঘন্টা মানে আবার কত মিনিট, 60 মিনিট, তাহলে 60 মিনিট তো হয়ে গেল, তাহলে বাকিটা কত, এই জন্য 60 বিয়োগ করে দিতে হবে, যেহেতু এই 1 ঘন্টা মানে 60 মিনিট, 24। এখন এই দূরত্বটা কিভাবে বলছে, অবশিষ্ট অন্য গতিবেগে যাওয়ার সিদ্ধান্ত নেয় 2/3 অংশ দূরত্ব যাওয়ার পরের, আচ্ছা অবশিষ্ট এবং অবশিষ্ট অন্য গতিবেগে যাওয়ার জন্য সিদ্ধান্ত, তাহলে অবশিষ্ট কত, আচ্ছা তাহলে 3 কিলোমিটার, 6 এর মধ্যে 6 এর মধ্যে 4 কিলোমিটার চলে গিয়েছে, আর বাকি রয়েছে তাতে কত, 2 কিলোমিটার, সেই 2 কিলোমিটারই যাবে, এই যে 2 কিমি। কত মিনিটে যাবে এখন, 24 মিনিটে, কিন্তু মিনিটকে আমি ঘন্টায় আনবো, যেহেতু কিলোমিটার পার আওয়ারে অ্যান্সার, মুছে দিচ্ছি একবারে। তাহলে 2 ইন্টু 60/24 কিলোমিটার পার আওয়ার, তাহলে 12 কাটাকুটি করলে 5 কিলোমিটার পার আওয়ার, অপশন বি। 1 ঘন্টা একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিলোমিটার পার আওয়ার বেগে, প্রতিকূলে 5 কিলোমিটার পার আওয়ার যাত্রা করে, স্থির জলে নৌকার বেগ কত, বোটের স্পিড, তার মানে আপ যোগ ডাউন, সরি আপ প্লাস ডাউন বাই 2, এই তো বোটের ফর্মুলা। তাহলে 11 প্লাস 5/2, 11 প্লাস 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, এটাই হলো বোটের স্পিড বের করার ফর্মুলা, আপ প্লাস ডাউন বাই 2, অপশন সি। পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এত, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের 3 জনের বয়সের সমষ্টি 135 বছর ছিল, তবে মায়ের বর্তমান বয়স কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে ফাদার, মাদার আর সন, 6, 5, 1, এই কন্ডিশন ভাইটাল। পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান, তাহলে পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান, তাহলে কত বছর পর হবে, তাহলে এর সঙ্গে 5 যোগ করতে হবে নিশ্চয়ই, 5 একে 6, তাহলে এর সঙ্গে যোগ করলে এর সঙ্গে আমাকে যোগ করতে হবে, 5 5 10, কন্ডিশন দিয়েছে 6 5 11, টোটাল কত হলো, 11 10 21 4 6 কত 27, এই 27 এর ভ্যালু কি বর্তমান এখন 135, তাহলে 1 এর ভ্যালু কত হবে, 5 7 35 এর 5 5 3, তাহলে 1 এর ভ্যালু 5, কার মান বের করতে বলেছে, মায়ের, 5 এর ভ্যালু, অপশন সি। 10টি সংখ্যার গড় 20 হলে প্রতিটি সংখ্যা থেকে 5 বৃদ্ধি করলে নতুন গড় কত হবে, 10টি সংখ্যার গড় হলো 20,
যে প্রতিটায় পাঁচ অ্যাড করা হলো, অ্যাড করলে এর সঙ্গে গড়ের সাথে অ্যাড যোগ করে দাও, সেটা অ্যাড করে দাও, সেটাই হবে অ্যান্সার। গুণ করলে গুণ, অপশন ডি। একটি পরীক্ষায় মোট 62 কোশ্চেন ছিল, 62টি প্রশ্ন ছিল, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে দেওয়া হয় আর ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা হয়। রমেন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে মোট এত নম্বর পেয়েছে। রমেন কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে? টোটাল 62টা কোশ্চেন। আমি ধরলাম রমেন এক্সটা সঠিক উত্তর দিয়েছে, তাহলে ভুল উত্তর কত দিবে? এটা কারেক্ট। রং উত্তর তাহলে কত হবে? 62 মাইনাস এক্স। তাহলে ভুল উত্তরের জন্য কত, সঠিক উত্তরের জন্য কত নম্বর পায়? 2 নম্বর। তাহলে এক্স ইন্টু 2 এত নম্বর হলো, যেহেতু পরেরটা কাটা যাবে আর ভুলের জন্য কত করে কাটে? একটা 1 করে। আলটিমেট সে নম্বর কত পায়? 34। তাহলে 2x মাইনাস এক্স মাইনাস 62 ইকুয়াল টু 34। 2x মাইনাস এক্স মাইনাস হচ্ছে প্লাস হবে, তাহলে 3x 4 2 6 6 3 9, তাহলে x এর মান 3 3 কে 9, 3 দোকানে 6 32, অপশন ডি। 20 জন লোক একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে, 5 দিন পর আরো 20 জন লোক দলে যোগ দিল, তাহলে সম্পূর্ণ কাজটি শেষ হতে মোট কতদিন টাইম লাগবে? তাহলে 20 জন ম্যান কাজটা করে 10 দিনে, ম্যান টাইম, তারপরে কি 5 দিন পর, আচ্ছা আরো 20 জন 5 দিন পর, এই যে 5 দিন হয়ে গেল, তাহলে কতদিন পরে রইল? 15 দিন। 5 দিন পর আর কতদিন যোগ করে? 20 জন যোগ দেয়, তাহলে 20 প্লাস 20, আলটিমেট কত হলো? 40। 20 জন লোক কাজ করে 20 জন যোগ দেয়, ঠিক আছে, কতদিনে শেষ হবে? তাহলে 20 জন লোক কাজটা করে 15 দিনে, তাহলে একজনের টাইম নিশ্চয়ই বেশি লাগবে, 20 ইন্টু 15, তাহলে 40 জনের কত সময় লাগবে? 2, তাহলে 7.5, অপশন এ। তাহলে 20 জন লোক একটি কাজ করে কত দিনে ছিল? 10 দিনে। তারপরে কাজটা 5 দিন হয়ে গেল, 5 দিন হওয়ার জন্য 10 থেকে আমরা কি করলাম? 5 বিয়োগ করে দিলাম, সরি একটু ভুল হয়ে গেছে, 10 থেকে 5 বিয়োগ করলে এখানে 5ই হবে, দাঁড়াও তাই তো বলি। তাহলে 20 জন লোক করে কত দিনে? 5 দিনে। 40 জন করবে কত? 20 দোকানে 40 2, তাহলে 2.5। তারপরে কি বলছে? 5 দিন পর, তাহলে কাজটি শেষ হতে মোট কত টাইম লাগবে? একটু ভুল হয়ে গিয়েছিল, কাজটি শেষ হতে মোট কতদিন টাইম লাগবে? অলরেডি তারা 5 দিন কাজ করে ফেলেছে, তাহলে এক্সট্রা কত দিল? 2.5, টোটাল টাইম লাগবে কত? 5 প্লাস এই যে 2.5, তাহলে 7.5, অপশন এ। এই অঙ্কগুলি এসেছিল, যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে নাও। যদি তোমাদের কোনো অঙ্কে ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করতে দাও, আর কি সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। যারা আগের যেগুলো হয়েছিল সেট সেগুলি দেখোনি, সেগুলো আমরা সলিউশন করিয়ে দিয়েছি, আশা করি সেগুলো দেখবে, আশা করি সেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে এবং কত তোমরা অ্যাটেন্ড করে সেটাও মিলিয়ে নিতে পারবে। তবে আজকে ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।